নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। আজ মুক্ত আবহের পক্ষ থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি শিক্ষাঙ্গনের বিষয়ে। আজকে আমাদের শিক্ষাঙ্গন যে প্রতি সপ্তাহে আমাদের প্রচারিত হয়, সেই শিক্ষাঙ্গনে আমরা আজ পেয়েছি আমাদের মধ্যে বুজরুকদিঘি হাই স্কুল এর ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষক শেখ ইসমাইল। তাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। নমস্কার। এবং আমরা পেয়েছি আমাদের মেমারি ভিএম ইনস্টিটিউশনের ভূগোলের শিক্ষক, অত্যন্ত পরিচিত মুখ আমাদের, শেখ মোহাম্মদ সেলিম। তাকে স্বাগত জানাই নমস্কারের পক্ষ থেকে। হ্যাঁ, এবং এই দুজনেই আমাদের গাছ গ্রুপের সঙ্গে যুক্ত, প্রকৃতিপ্রেমী এবং প্রকৃতি সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং সারা বছরই গাছপালা নিয়ে কাজ করেন এবং কী করে সুন্দরভাবে আমাদের বৃক্ষরোপণ করা যায়, অরণ্য নিধন ধ্বংস যেটা হচ্ছে সেটা রক্ষা বন্ধ করা যায়, এবং নতুন নতুন গাছপালা লাগিয়ে পরিবেশকে প্রকৃতিকে আরও সুন্দর করা যায়, সে ব্যাপারে তারা অত্যন্ত সচেতন, বিভিন্নভাবে কাজ করছেন। যে কাজ আমাদের অরূপ চৌধুরী গাছ মাস্টার তিনি করে চলেছেন, বিশ্বনাথবাবু করছেন, আমাদের সোমনাথবাবু করছেন, অনেকেই করছেন। তো আমরা আজকে একটু গাছপালা বিষয়ে, গাছ গ্রুপ সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। তো আজকে আমরা একটু অন্য বিষয়ে যাব। এই যে দীর্ঘ স্কুল গ্রীষ্মকালীন গ্রীষ্মাবকাশ, যেটা সামার হলিডে, তো এটা এত দীর্ঘায়িত হচ্ছে, কয়েক বছর ধরেই দেখছি, ক্রমশ 1 মাস 1.5 মাস। তো সেই ব্যাপারে আমরা একটু আলোচনা শুনবো। তাদের কী মতামত, ছাত্রদের কতটা ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে, কিংবা এটার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা সরকার করা দরকার কি না। এছাড়া যে স্কুল ছুট, সেটা যে বিভিন্ন, বিশেষ করে যে ফার্স্ট লার্নারদের মধ্যে, তারা স্কুল ছুটের সংখ্যা এখনও কিন্তু কমেনি। গ্রামে গ্রামে বিডিওকে রাস্তায় নামতে হচ্ছে, এসডিওকে নামতে হচ্ছে, প্রধান শিক্ষকদের নামতে হচ্ছে, অভিভাবকদের সঙ্গে নিতে হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিতে হচ্ছে। এটা কিন্তু এখনও পর্যন্ত আমরা একবিংশ শতাব্দীতে আমরা বেশ 2 দশক চলে এলো, প্রায় 2 যুগ হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো পরিবর্তন নেই। মানুষের সচেতনতার যথেষ্ট অভাব। এছাড়াও আমরা আজকে আলোচনা শুনব অরিত্র লাহা, একজন অত্যন্ত কৃতি ছাত্র, কিন্তু তার বিশেষ প্রতিবন্ধকতার দরুন অত্যন্ত কষ্টের মধ্যেও সে কিন্তু পড়াশোনা করছে এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপাতত সে বিশ্বভারতীতে ভূগোলে অনার্স হয়েছে, এবং তার যে প্রতিবন্ধকতা সত্ত্বেও সে প্রতিবন্ধকতাকে জয় করে যে এগিয়ে চলেছে, এটা কিন্তু আমরা তাকে এই জন্য কুর্নিশ জানাই। তো সে তার আসার ক্ষমতা থাকলে সে নিশ্চয়ই আজ আসতে পারিনি, বাড়িতে থেকেই পড়াশোনা করা অনলাইনে। তার এই মানে খুব করা, আমরা খুব গর্বিত যে সে মেমারি ভিএম ইনস্টিটিউশনের ছাত্র ছিল। এবারে এইচএস থেকে উত্তীর্ণ হয়ে, কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সে বিশ্বভারতীতে অনার্স নিয়ে পড়ছে, এবং অবশ্যই সে অনলাইনে পড়াশোনা করছে, কারণ তার শারীরিক প্রতিবন্ধকতা, যাতায়াতের বিশেষ অসুবিধা, সেই জন্য তার বিশ্বভারতী কর্তৃপক্ষ পারমিশন দিয়েছেন। তো ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি এই রোগে সে আক্রান্ত। তো আমরা আশা করব তার আরও সাফল্য কামনা করব, তার আরোগ্য কামনা করব আমাদের মুক্ত আবহের পক্ষ থেকে। অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত সে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজকে। তো আমি প্রথমে আমাদের মেমারি ভিএম ইনস্টিটিউশনের যিনি ভূগোল বিষয়ের শিক্ষক, তার কাছে আমি জানতে চাইব যে তার স্কুল অত্যন্ত এবারে বোধহয় একটা কিছু 6th র্যাঙ্ক করেছিল। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আফরিন মণ্ডল এবার 6th, এবং বর্ধমান জেলাতে প্রথম। বর্ধমান জেলাতে প্রথম। এটা তো অত্যন্ত গর্বের যে একটা গ্রামের স্কুল, কিন্তু এত ভালো তাদের মধ্যে, এবং মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মধ্যে যে শিক্ষা সচেতনতা এত বেড়েছে, যে প্রথম হয়েছে একটা মেয়ে, আফরিন মণ্ডল। আমরা গর্বিত খুব তার জন্য, জেলাতে, জেলার মধ্যে সে এরকম একটা প্রথম। তো
এবং রাজ্যের মধ্যে ষষ্ঠ র্যাঙ্ক করেছে প্রথম 10-এর মধ্যে। তো তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আমরা। তো সেই তাকে হয়তো আমরা পরে এক সময় আমরা পাবো আমাদের স্টুডিওতে নিয়ে এসে বিভিন্ন বিষয় সম্পর্কে তার আমরা মূল্যবান মতামত শুনবো। হ্যাঁ, তো এই যে স্কুলে আপনাদের স্কুলে ষষ্ঠ হয়েছে, 6th, এটা খুবই গর্বের। তো পরিকাঠামো যদি আমি জিজ্ঞেস করি, তো আপনাদের স্কুলের পরিকাঠামো, শিক্ষাগত পরিকাঠামো কতটা স্ট্রং, যে এটা আপনারা সম্ভব করলেন? আমাদের শিক্ষাগত পরিকাঠামো যথেষ্ট ভালো। শিক্ষাগত পরিকাঠামোর মূলত জায়গা টিচিং লেভেল। এখানে শিক্ষকরা অত্যন্ত উদার, অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান, সময় সম্পর্কে সচেতন। আর এই যে আমাদের 6th র্যাঙ্ক করেছে, উচ্চ মাধ্যমিক 8th র্যাঙ্ক করেছে, বিভিন্ন র্যাঙ্ক আছে, কিন্তু এই র্যাঙ্কের পিছনে আর একটা বিষয় জড়িয়ে আছে, সেটা হলো অন্তর। যারাই ভালো তাদের দিকে প্রথম থেকেই নজর দেওয়া হয়। তার মানে এই নয় হ্যাঁ খারাপদের দিকে নজর দেওয়া হয় না, এমনটা বিষয় নয়। নজরটা একটু এক্সট্রা দেওয়া হয় যাতে সে আরও উন্নত জায়গায় পৌঁছতে পারে। তার নেওয়ার অ্যাবিলিটিটা অনেক বেশি। স্বাভাবিকভাবে শিক্ষককুল, এমনকি ম্যানেজিং কমিটি সকলেই প্রায় তার দিকে নজর দিয়ে এক্সট্রা তাকে কোচিং এক্সট্রা তাকে সাহায্য করার ব্যবস্থা করে দেয়। বাহ। আপনাদের সাংস্কৃতিক বা ক্রীড়া পরিকাঠামো কীরকম? সাংস্কৃতিক ক্রীড়া পরিকাঠামো ভালো, প্রত্যেকটা অনুষ্ঠানই হয়। এদিক থেকে বাৎসরিক প্রোগ্রামগুলো যা হওয়ার বিভিন্ন স্কুলের সেগুলো হয়ে থাকে। আর ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। ছাত্রছাত্রীরাও এ বিষয়ে অনেকটা এগিয়ে, কারণ এখন যে জামানা, সেই জামানা যে যুগ, সেই যুগ সাপেক্ষে ওখানে সাংস্কৃতিক দিকে বেশ কিছু ছেলেমেয়ে রয়েছে। গান, আবৃত্তি, কবিতা, লেখনী, তাৎক্ষণিক বক্তৃতা, এগুলোতে তারা অনেকটাই পারদর্শী। এ ব্যাপারে নিঃসন্দেহ তাদেরই কৃতিত্ব বলা যেতে পারে। স্কুলের নিজস্ব মাঠ আছে? না, স্কুলের নিজস্ব মাঠ আমাদের নেই। হ্যাঁ, গ্রামীণ স্কুলে ফুটবল সেখানে খেলা খুবই না, এখানে আমাদের স্কুলের ভিতরে মাঠ নেই। এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু যেহেতু মেন শহরের বুকে জায়গার দাম প্রচণ্ড হয়ে গেছে, আগে মানুষদের ভিতরে যে প্রবণতা ছিল সেই প্রবণতা একটু বোধহয় ঘাটতি হয়েছে মনে হয়। হয়তো কোনো না কোনো সময় কোনো একজন ব্যক্তি এগিয়ে আসবেন। এই বাড়ি যেমন বিদ্যালয়ের উপরে একটা বিশাল রুম হচ্ছে, যিনি আমেরিকাতে আছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আর ডাক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি একটা রুম করে দিচ্ছেন দানের মাধ্যমে। এই যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, আর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে খুব গর্বের এবং আমাদের খুব ফলপ্রসূ হবে আশা করি তার এই প্রচেষ্টা। তো আপনাদের স্কুলে এমনি প্রতি বছর কত পার্সেন্টের পাস করছে? পার্সেন্টেজ পাস মানে ফেলের পরিমাণ নেই বললেই চলে। আচ্ছা আচ্ছা, কিন্তু বর্তমান সময়ে কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করছি। এটার ক্ষেত্রে আমরা কারণও খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছি। সম্ভবত আমাদের মনে হচ্ছে উদাসীনতা কিছুটা রয়েছে। উদাসীনতা মানে ছাত্রছাত্রীরা যারা গ্রহণ করবে তাদের ভিতরে একটা উদাসীনতা ভাব লক্ষ্য করছি। এটা আমাদেরকে চিন্তিত করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের যে স্কুলের পরিচালন সমিতি, ম্যানেজিং কমিটি, তার সঙ্গে আপনাদের কীরকম সম্পর্ক? খুব ভালো রিলেশন, খুব ভালো রিলেশন, নিঃসন্দেহে ভালো রিলেশন। তারা বিভিন্ন সময়ে সাহায্য করেন। হ্যাঁ, প্রধান শিক্ষক? হ্যাঁ, ভালো। আচ্ছা। আর এমনি আপনাদের স্কুলে কিছু ব্যতিক্রমী কিছু সিদ্ধান্ত নেওয়া হয় নাকি, যেটা বা অনুষ্ঠান হয় নাকি যেটা সচরাচর অন্য স্কুলে নেওয়া হয় না বা হয় না? এখানে ব্যতিক্রমী যেটা বলবো, সরকারি নিয়মকে তো প্রাধান্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই দিতে হয়। তা সত্ত্বেও স্কুলের ভিতরে বেশ কিছু সময়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। শক্তিগড় শব্দের আসবে, আমি অন্য হেডমাস্টার ছিলেন অজিতবাবু, উনি বলছিলেন যে ওনাদের প্রত্যেকের 4-4 পরে আধ ঘন্টা যার যা ট্যালেন্ট আছে ছাত্রছাত্রীদের, সেটা নিয়ে শিক্ষকদের সামনে উপস্থাপন, খুব ভালো জিনিস। হ্যাঁ, এটা শুধু পড়াশোনার বাইরেও একটা যে জগৎ আছে এবং সেটাও একটা সময় সে ছাড়িয়ে যেতে পারে, সব কিছুকে ওভারকাম করতে পারে, সেটার জন্য। তো এরকম কোনো রকম না, আমাদের কেরিয়ার কাউন্সেলিং আছে, কোন ছাত্রের কোন দিকটা আছে, এমনকি আপনাকে বলতে পারি হরবোলা কোন ছেলে পারে সেটা খুঁজে বার করা হয়েছে, গান কোন ছেলে পারে,
এমনকি বর্তমান সমাজে যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্সগুলো চলছে, যারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় শেখে, বিভিন্ন মিডিয়া থেকে শেখে, তাদেরও খোঁজ খবরটা নেওয়া হয়। বাহ, এমনকি কোন কোন ছেলের কি কি রোগ আছে এটা সকলকে সাবধান করা হয় এটা খুব ভালো। এবং ক্লাসে নথিভুক্ত করে দেওয়া হয়। শুধু তাই না, পার্শ্ববর্তী তার যে বন্ধুবান্ধব আছে তাদেরকেও বলে দেওয়া হয় যে কোনোভাবে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কনসার্ন টিচার বা হেডমাস্টারের কাছে পৌঁছে দিতে। বাহ, হসপিটাল আমাদের পাশে আছে, তারাও খুব ভালো সাহায্য করে। এটা খুব, এই উদ্যোগটা ভালো এবং ব্যতিক্রমী একটা প্রচেষ্টা। এবার ধরুন আপনাদের স্কুল ছুট কি ব্যাপারে আমরা কি চিন্তা ভাবনা করছি? হ্যাঁ, আপনি একটা মারাত্মক সমস্যার কথা তুলে সব ধরেছেন। জায়গায় এরকম একটা লকডাউনের পরবর্তী সময় থেকে এটা একটু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা আমাদের শুধু একক বলবো না, বিভিন্ন স্কুলের টিচার তারা কিন্তু এই ড্রপ আউট, স্কুল ছুট, এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। আর সরকারও কিন্তু চালাচ্ছে, কারণ প্যারা টিচারদের মাঝে মাঝেই বেরোতে হয় স্কুল ছুটদের ধরে আনার জন্য। স্বাভাবিকভাবে সমগ্র টিচারগুলোকেই নিয়োজিত হতে হয় যে কারা আসছে না, অর্থাৎ অ্যাটেন্ডেন্স কী বলছে, অ্যাটেন্ডেন্স সিট থেকে বার করে তার নাম, Detect করা। তার ঠিকানা সমস্ত ডিটেক্ট করে ব্যবস্থা নেওয়া হয়। আমি নিজেও ব্যক্তিগতভাবে পরীক্ষা দুটো হয়ে গেছে এরকম 2 ছেলেকে ধরে নিয়ে আসছি যে 2টো চলে গেছে, চল বাকি কটা দিবি, স্কুল ছাড়া যাবে না, বোঝানো হয়েছে, আসছে। এবং সরকার নিশ্চয়ই এই বিষয়ে একটু ভাববেন, সরকার ভাবছেও, কারণ একটা পদ্ধতি রয়েছে। তবে এর পিছনে কি আছে না আছে এটা আমাদেরকে একটু চিন্তায় ফেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমাদের অবশ্যই চিন্তায় ফেলেছে, কারণ এই স্কুল ছুটের ব্যাপারটা আমরা যা লক্ষ্য করেছি, তথ্যভিত্তিক যদি বলা হয় তাহলে গোটা ভারতবর্ষে 1.5% স্কুল ছুট হচ্ছে। 8.4 কোটি বাহ, ছাত্র বলছি, কি বলবো, জেনারেশন, 8.4 কোটি জেনারেশন যারা বিদ্যালয়ে পৌঁছয় নাই, তাহলে স্কুল ছুটের প্রশ্নই উঠছে না, না, অথচ তারা স্কুল ছুট। না আমরা এখানে স্কুল ছুট তো রাখি বলছি, ড্রপ আউট যারা পড়তে পড়তে ছেড়ে দিচ্ছে, আসছে না। আচ্ছা 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 হ্যাঁ, যারা যাচ্ছে না শিক্ষার অঙ্গনে সেটা তো আলাদা বিষয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারা যাচ্ছে না, তাদেরকে যেতে হবে, নিয়ে যেতে হবে। হ্যাঁ, তারা একদম ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো কিন্তু যারা যাচ্ছে, ভর্তি হচ্ছে ক্লাস 8-এর পরে আর আসছে না, বেশিরভাগ অন্যান্য ক্লাসেও আসে না। ওটায় স্যার 3টে ভাগ রয়েছে, প্রাইমারি স্তর, আপার প্রাইমারি স্তর এবং সেকেন্ডারি স্তর। আমাদের হায়ার সেকেন্ডারিতেও কিছু লক্ষ্য করেছি ঠিকই, কিন্তু আমাদের যে তথ্য দেখা যাচ্ছে প্রাইমারি স্তরে 1% মতো স্কুল ছুট হচ্ছে বিভিন্ন কারণে। একদম। 3 থেকে 5% স্কুল ছুট হয়ে যাচ্ছে আপার প্রাইমারি, অর্থাৎ 6 to 8। 9-10 পেরোনোর পর প্রায় সেটা দাঁড়াচ্ছে প্রায় 8%, ক্রমশ বেড়ে যাচ্ছে। লকডাউনের পর থেকে এই প্রবণতাটা বেশি। আমি কিন্তু দীর্ঘ 28 বছর শিক্ষকতা করে আসছি, এই 28 বছর শিক্ষকতা এরকম অবস্থাটা দেখতে পাইনি, কিন্তু লকডাউনের পরবর্তী সময় থেকে এই অবস্থাটা তৈরি হয়েছে। এটার পিছনে আগেও ছিল, স্কুল ছুট হ্যাঁ আগেও হতো, ছিল, কিন্তু এটার পিছনে আমার তো যা যা বিষয়গুলো মনে হয়েছে সেটা হলো, একটা হলো তার নিজস্ব প্রয়োজনীয়তা, দ্বিতীয়ত পারিবারিক অক্ষমতা, তৃতীয়ত উদাসীনতা, আর আমার উচ্চ স্তরের ক্ষেত্রে মনে হচ্ছে সেটা হলো তাদের কিছু মোহভঙ্গ হচ্ছে, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, দেখছি ট্রেনটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জাস্ট যাতায়াত করি, ডেলি প্যাসেঞ্জার, কখনো কোনো টোটোতে উঠে বলছে, আরে হ্যাঁ স্যার স্কুল যাই তো, টোটো চালাচ্ছে। জিজ্ঞেস করলে বলছে স্যার পড়াশোনা চালাচ্ছি, চাকরি বাকরি তো সমস্যা রয়েছেই, একটা সমস্যা রয়েছে। তাহলে হ্যাঁ, তার মানে তাদের একটা মোহভঙ্গ হচ্ছে। ফলে আবার আমরা তাদের ধরে আনছি, বলছি না তুই যখন পারবি অন্য সময় কর, পারিবারিক কারণে যদি করতে হয়, কিন্তু এটা পড়াশোনার দিকটা নজর দে। অর্থাৎ স্কুল ছুটটাকে আমরা সামাজিক একটা সমস্যার দিকে বর্তমান সময়ে ভাবতে শুরু করে দিয়েছি। একদম ঠিক আছে, আমরা খুব সুন্দর মতামত শুনলাম। আপনার আমাদের শেখ ইসমাইল সাহেব বুজরুক দিঘি হাই স্কুলে তিনি ইংরেজি শিক্ষক,
আমাদের মধ্যে তিনি এর আগেও আমরা তাকে পেয়েছি। তো তার কাছে প্রথম জানতে চাইব যে তার স্কুল, এই স্কুলটা কীরকম স্ট্রেংথ, রোল স্ট্রেংথ কতটা? আমার স্কুল বুজরুকদিঘি হাই স্কুল, রায়না 1 নম্বর ব্লকে পড়ছে, শেহারা বাজার উচ্চারণের মাঝখানে পড়ছে। যদিও এটা একটা গ্রাম্য স্কুল, কিন্তু প্রথম থেকেই স্কুলটার মাধ্যমিক স্কুল, রোল স্ট্রেংথ তো অনেকটাই ভালো ছিল, কিন্তু লাস্ট 7-8 বছরের মধ্যে ছাত্র সংখ্যা অনেকটা ফল করেছে। এখন বর্তমানে 650-র মতো ছাত্র সংখ্যা রয়েছে আমাদের। হ্যাঁ, ডিউরিং কোভিড সিচুয়েশনে একটু সমস্যা, যেটা একটু আগেই আলোচক বলছিলেন, কোভিডের পরবর্তী ক্ষেত্রে ছাত্র সংখ্যা ভর্তিটা হচ্ছে, কিন্তু কোথাও একটা গ্যাপ পড়ে যাচ্ছে। বিশেষ করে যেমন বলেন, ওই সূত্র ধরেই বলি, আমাদের তো 5 থেকে 5-এ ভর্তির সংখ্যা ভালো হচ্ছে, 6 পর্যন্ত প্রায় নেই, স্কুল ছুট নেই বললেই চলে। 7-8-এ একটু হচ্ছে, 9-10-এ উঠে বেশ ভালো রকমের হয়ে যাচ্ছে, বিশেষ করে ছেলেদের। স্যার যেটা বললেন যে উদাসীনতা রয়েছে, হ্যাঁ, পারিবারিক কারণ রয়েছে, তো আমারও আর একটু মনে হয় ওর সঙ্গে যোগ হবে যে চটজলদি কিছু আর্থিক সুবিধা লাভটা একটা বড় ফ্যাক্টর। মানে তারা প্রথম থেকেই সে মোহভঙ্গ হতে পারে, বা নিজের জন্য কিছু করবো সঙ্গে সঙ্গে হয়তো বুঝে নিচ্ছে যে আমি পড়াশোনা অতটা আগ্রহী নই বা পারবো না, যার ফলে কি আর্থিক দিকটা সে ভাবতে গিয়ে সে পড়া থেকে নিজেকে ডিটাচ করে ফেলছে। মূল হচ্ছে আর্থিক দিক। এই ক্ষেত্রে আমার কিছুটা মনে হচ্ছে উপরের লেভেলে যখন যাচ্ছে 9-10 বা 11-12, আমার মনে হয় তাদের ক্ষেত্রে এইটা একটা ফ্যাক্টর কাজ করে। পারিবারিক হয়তো চাপ আসছে, সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিকটা কিন্তু বিরাট চাপ না থাকলেও এমন নয় যে মানে প্রায় দিন আনতে দিন খাওয়ার মতো ভালো অবস্থা, কিন্তু তবুও সেই ছোটোখাটো কোনো কারখানা ঢুকে পড়ছে, হয়তো আগে থেকে নিজেকে বুঝতে পারছে। হ্যাঁ, জীবিকার নিশ্চয়তা হতে পারে, হ্যাঁ হতে পারে, এটা একটা কারণ। কিছু পেরে চলে আসে। আর একটা ব্যাপার, যদিও আমাদের রাজ্য সরকার খুবই ভেবেছেন, হয়তো উপকার এসছে, আর একটু মেয়েদের ক্ষেত্রে 9-10-ও কিন্তু প্রবণতা থাকছে, সেটা তারা ভুল পথ নিচ্ছে। যদিও রাজ্য সরকার অনেকই চেষ্টা করেছে, কন্যাশ্রী আটকেছে, কিন্তু তবু পুরোপুরিটা আটকানো যায়নি। 9-10-এর ক্ষেত্রে মেয়েদেরও একটু স্কুল ছুটটা বেড়ে যাচ্ছে, এবং এটা মূল কারণ কিন্তু অনেকটা ক্ষেত্রে এই যে দীর্ঘকালীন, বিশেষ করে কোভিডে দীর্ঘকালীন বছর 2-2.5 পড়াশোনা থেকে সরে যাওয়া, অনলাইন সিস্টেমটা আমরা একবার নিতে পারিনি কো, যাই বলুন না কেন, হঠাৎ করে আমাদেরকে, হ্যাঁ, অফলাইন একটা অবশ্যই সেই মুহূর্তে হাতের কাছে ওটাই ছিল, পরিকাঠামো ঠিক মতো গড়ে ওঠে, হ্যাঁ হাতের কাছে ওটাই ছিল, কিন্তু যতটা হওয়ার পেরেছে, কিন্তু আরও একটা গ্যাপ রয়ে গেছিলো, যার ফলে পড়া থেকে ডিটাচ হওয়ার ফলে তারা, গ্রামের ক্ষেত্রে অবশ্যই, শহরে অনেকটা ধরুন তারা সচেতন নাগরিক, হ্যাঁ অ্যান্ড্রয়েড রয়েছে, নেটওয়ার্ক কভারেজ রয়েছে, গ্রামে কিন্তু অ্যান্ড্রয়েডটা নেই, গ্রামে আবার এটাকে বলা হয় বড় ফোন, গ্রামে এটা অ্যান্ড্রয়েড ফোন বলা হয় না, বড় ফোন, এবং তাদের নেটওয়ার্ক কভারেজটা থাকে না, খুব প্রবলেম হয়েছে, স্লো হয়েছে, তারও একটা ফল হয়েছে। কিন্তু ওভারঅল কিন্তু আমার স্কুলের 9-10-এ কিছু হচ্ছে, স্কুল থেকে প্রচণ্ডভাবেই ডিটেক্ট করা হয়। প্যারা টিচাররা যেমন বললেন, তাদের কাজ রয়েছে, তারা সচেতনভাবেই করেন। আমাদের কমিটি, প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য ক্ষেত্রে প্রত্যেকেই আমরা ফ্রুটফুল আমরা সাপ্লাই করি, তথ্য নিয়ে তাদেরকে ফোন করা হোক, ইভেন রেজিস্ট্রেশনের সময় জোর করে আনা হয়, বাইরে থাকলেও রেজিস্ট্রেশন করে, তুই মাধ্যমিকটা পরীক্ষা দিয়ে তুই ওটার সঙ্গে কর, কিন্তু তার সঙ্গে আমার এইটা কমপ্লিট করে, তুই সারা জীবন কাজ করবি, সারা জীবন তুই পেশায় করবি, খাটতে হবে, যে সরকারি আমলা হোক তাকে খাটতে হয়, যে রিক্সা তাকে খাটতে হবে, কিন্তু একটু প্রাইমারি লেভেলে পড়াশোনা কর, বেসিক নলেজটা তো তার একটু শিক্ষকতা একটা লেভেল পর্যন্ত থাকলে ভবিষ্যতে এটা যে কোনো কাজেও লাগতে পারে, অবশ্যই লাগবে, অবশ্যই। আর মানে কর্মক্ষেত্র হিসেবে অবশ্যই পড়াশোনাটা নিজের বিষয়, শিক্ষা এমন একটা জিনিস কোনোদিন, হ্যাঁ আমাদের আপনাকে আছে না, একজন বলতো যে মানে তোকে বউ ঠকাবে, বই ঠকাবে না, একদম একদম, এইখানে হসে আর হসের মধ্যে আছে। আপনি যদিও কথাটা মজা করে বলাস, নিঃসন্দেহে বউ তোকে ঠকিয়ে দেবে, কিন্তু বই ঠকাবে না। অবশ্যই শিক্ষা আপনাকে কোনোদিন ঠকাবে না, শিক্ষা আপনাকে তার ফল আপনাকে দেবেই, একদম, এইটা অবশ্যই অবশ্যই। স্যার তো তুলেই ধরলেন একদম, যে একটা কথা, যে গোটা ভারতবর্ষের মধ্যে যদি রেশিও আমরা দেখি ড্রপ আউটের, তাহলে ছেলেদের ড্রপ আউট একটু বেশি, অঞ্চল ভেদে মেয়েদের ড্রপ আউট একটু বেশি, সেটা হলো পার্বত্য অঞ্চল, শীতল অঞ্চল, প্রতিকূল জায়গায় মেয়েদের, কিন্তু মেয়েদের রেশিওটা বেশি। আর একটু বিষয় এখন বর্তমান সময়ে গর্বের,
সেটা হলো আমাদের রাজ্যে 22 সাল থেকে 24 সালের মধ্যে মেয়েদের ড্রপ আউট কমে গেছে অনেকটাই। তার হ্যাঁ, এটার মুখ্য কারণ হচ্ছে কন্যাশ্রী, একদম দুই রূপশ্রী অবশ্যই, এবং শিক্ষাশ্রী, 18 বছর পর পরিশ্রীটা পাবে, ঐক্যশ্রী, এগুলো কিন্তু হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু নিঃসন্দেহে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ্মী ভান্ডার কিছু পায় 1000 করে, অবশ্যই অবশ্যই সেটাও একটু অবশ্যই বই খাতা কেনার ক্ষেত্রে বা টিফিন করার ক্ষেত্রে টিফিনের কিছু পয়সা দিতে পারবে। আগে মায়ের খালি ছিল আর হ্যাঁ, এক্ষেত্রে যেগুলো দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পুরো এরকম বাড়িতে, সেখানে লক্ষ্মী ভান্ডার কিন্তু কাজ করছে। আর এই ড্রপ আউটের ক্ষেত্রে আরেকটা যোগ করি, স্যার যখন বললেন অবশ্যই শিক্ষা সাথী সাইকেলটা, সবুজ সাথী সাইকেল, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মানে যাতায়াতটা ধরুন ছেলেদের ক্ষেত্রে অনেকটাই তারা কিছু পরোয়া করে না কো, রাস্তাঘাটে যেগুলো কিছু ধরুন প্রকারভেদে অঞ্চলভেদে সামান্য হলো ইভটিচিং হোক বা অন্যান্য ক্ষেত্রে তার একাকিত্ব হোক, সেক্ষেত্রে সাইকেলটা, সবুজ সাথী সাইকেলটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেকটাই উপকার দিয়েছে, অবশ্যই উপকার দিয়েছে পড়াশোনার ক্ষেত্রে। এছাড়াও আরেকটা দিক রয়েছে স্যার, সেটা হলো এখন খাতার দাম প্রচন্ড, হ্যাঁ অবশ্যই, কিন্তু সরকার খাতাটা সরবরাহ করছে, বছরে 3-4টে খাতা দিচ্ছে, সরকার সরবরাহ করছে, ফলে পারিবারিক যে চাপ, হ্যাঁ সেই চাপটা অনেকটা কমে গেছে কেনার। ব্যাগ দিচ্ছে, জুতো যেসব প্রাইমারি লেভেলে 5-এ ব্যাগ দিচ্ছে, আমরা পড়তাম কিছুই পেতাম না, নিঃসন্দেহে আমরা কিচ্ছু পেতাম না, সবটাই বাড়ি থেকে দিত। কিন্তু এখন তো দেখছি যেরকম সে ব্যাগ পাচ্ছে, বই পাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে, আমরা মিড ডে মিল সব কল্পনাই করতে পারতাম। হ্যাঁ, ব্যাগে টিফিন নিয়ে যেতাম, সেটুকু খেতাম, হ্যাঁ এইরকম অবস্থা। তো এখন অনেকটা সরকার কিন্তু অ্যালার্টনেস অনেক বেড়েছে। সমস্যা এটা, সরকার সত্যি করে এই যে ড্রপ আউটে সরকার সত্যি করে চেষ্টা করে, সেই জন্যেই ধরুন আপনাকে হাফ ইয়ারলি অ্যানুয়ালিতে হিউজ সিলেবাসের চাপ না দিয়ে আপনাকে আমাদের এই সামেটিভ করা হয়েছে, টার্ম না হলেও সামেটিভ করা হয়েছে, বছরটাকে 3টে ভাগে ভাগ করে, যা সিলেবাসের চাপ কমানো, প্লাস 5 to অবশ্যই 5 to 8 আপনার পাস ফেলটা তুলে দিই, এই ড্রপ আউটটা কমানোর জন্য কিন্তু প্রথম প্রাইমারিলি এটা করা হয়েছিল, যে সে তার মতো করে পরীক্ষা দিই, তুলে দেবে আমার মতে কোনোদিন উচিত নয়। ওরা ওই রকম ভেবেছিল যে এটা আমরা অবশ্যই আমরা শিখেছি, বুঝতে পারি ইংরেজি তুলে দেওয়া এবং পাস ফেল তুলে দেওয়া অবশ্যই অবশ্যই কোনো জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট প্রতিবন্ধকতা। হ্যাঁ, তখন ওরা ভেবেছিল হয়তো যে এরা ফান্ডামেন্টাল যে এডুকেশনটা যেটা 5 to 8-এর এখান পর্যন্ত শিখুক, কিন্তু সেটা অনেকে নিতে পারেনি কো, এবং এক্ষেত্রে একটা বড় রকম ড্রব্যাক হয়েছে যে একটা অনিয়া হয়েছে, পড়াশোনা না করলেই পাস করতে হয়েছিল, পড়াশোনা না করলেই পাস করে যাবো, এইটা একটা সমস্যা হয়েছে। সো এইটা অবশ্যই আপনার সঙ্গে একমত আমি। সিচুয়েশনে এটা খুব খারাপ লাগছে, যেরকম ভবিষ্যৎ দেখেছি একটা ছেলে 1-এ পড়তো, সে বা শীর্ষ শ্রেণীতে পড়তো অওয়া শিখেছে, এবারে 2 বছর পাস নেই, কিছু নেই, পাস, হ্যাঁ ওইখানে কিছু নেই, পাস করে সেটাই। এবারে সেই ছেলেটা 3-তে উঠলো, হ্যাঁ 3-তে উঠলো, তখন দেখলো যে ওইভাবে 3-তে উঠে গেল, কিন্তু সে দেখলো তখনও অওয়া, কিন্তু তার সিলেবাস চেঞ্জ হয়েছে, অবশ্যই 3 লেভেলে পড়াশোনা করছে, তার প্রাইমারি লেভেলটা হয়নি, তখন সে অওয়ার বেশি জানে না, স্বভাবতই সে কিন্তু আবার তার বাড়ির যে পরিবেশ সে কিন্তু স্কুলের উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি হলো সে বাড়িতে কিছু লেখাপড়া শেখেনি, এর মধ্যে আমাদের মতো ফ্যামিলি হলে কি ড্রপ আউটের ইয়ের মধ্যে কোভিড সিচুয়েশনের মধ্যে আমাদের পড়াশোনা করেছে, নিজেরা তো করিয়েছি, কিছু চর্চা আছে আমাদের, সব ক্ষেত্রে হয়নি সেটা, কিন্তু ওদের ক্ষেত্রে তাদের যেই যে অভাব পড়তো, তারপরে যেই বলেছে যে স্কুল তো যেতে হবে না, স্কুল বন্ধ এখন, হ্যাঁ কিন্তু পাস করে যাবে, তার বাবা মা কখনোই বলবে না তখন হ্যাঁ যে তুই পড় জোর করে, কারণ তার বাবা মা ফার্স্ট লার্নার তারা, হ্যাঁ স্কুলে তার বাবা মা যায়নি, হচ্ছে যে স্কুলে যাওয়ার বা সে শিক্ষার যে কি গুরুত্ব সেটা বোঝে না, সেক্ষেত্রে তাহলে আমি নিজে শুনেছি যে তুই গোবর করুগা, কোনো জায়গায় কাজ করিয়ে আনগা, এটা করগা, এই করে তার কিন্তু জীবনটা লেখাপড়া থেকে একদম শেষ সরে গেছে, এইটাই চরম ক্ষতি করেছে। এবং তারপরে কিন্তু টিচারদের যে স্পেশাল একটা কোচিং ওদের জন্য দেওয়া দরকার সেটাও হয়নি, কারণ সে 1 থেকে 1-এ যে অওয়া শিখতো, 3-তে অওয়া, এবং 3-তে তখন সে ওই অওয়াটা নেই, হ্যাঁ তখন তার একটা শব্দ পড়তে হচ্ছে, বাক্য পড়তে হচ্ছে, অবশ্যই অবশ্যই, হ্যাঁ
তো সেগুলো তো খুবই কঠিন। হ্যাঁ, এখানে বলতো অজগর আসছে তেরে, আর সেখানে বলছে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, একটা হিউজ গ্যাপ রয়েছে এতটা। হ্যাঁ, একটা কোন হঠাৎ দেশে করে। তরুলতা, সকল দেশে চাইতে শ্যামল, শ্যামল কি সে জানেই না। সে তালব্যস্য লিখতে শুরু করেছিল সামনে, হ্যাঁ, তরুলতা ত লিখতে শুরু করেছিল, যেখানে শব্দ এসে গেছে, বাক্য এসে গেছে। তো এই ব্যাপারে আমাদের নিশ্চয়ই সচেতন হওয়া দরকার। হ্যাঁ, তো আপনাদের স্কুলের খেলাধুলা বা কালচারাল অ্যাটমসফিয়ার, মানে স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাটমসফিয়ারটা কীরকম? আমার স্কুলে কিন্তু এটা যথেষ্ট ভালো আছে। স্কুলের নিজস্ব মাঠ রয়েছে গ্রামের সঙ্গে অংশেতে, যদিও গ্রামের সেটা দুই তরফেই ব্যবহার করা হয় এবং যথেষ্টই নজর দেওয়া হয়। স্কুলের খেলাধুলার এই লাস্ট ইয়ারে আমরা স্কুল থেকেই ইনিশিয়েটিভ নিয়েছি, ছাত্রদের কাছে সামান্য সাহায্যও নিয়েছি, যাতে করে প্রত্যেকে নিজস্ব জার্সি, অর্থাৎ গোটা স্কুলটাকে ছাত্রছাত্রীদেরকে 4টে হাউসে ভাগ করে দিচ্ছি কালারে, জার্সি তাদের নিজস্ব। যেদিন তাদের গেমস পিরিয়ড থাকবে তারা প্রত্যেকে নিজস্ব তার জার্সি পরে আসবে, সেই কালারে নিয়ে আসে। গেমস পিরিয়ডে সে জার্সি পরে মাঠে যাবে। লাল রয়েছে, হলুদ রয়েছে, সবুজ রয়েছে এবং নীল রয়েছে। খেলাধুলাটা যথেষ্ট ভালো হয় এবং আমাদের গেমস টিচার বা আমাদের স্কুল কর্তৃপক্ষ এটা নিয়ে যথেষ্টভাবে ওয়াকিবহাল রয়েছে এবং সচেতন রয়েছে। সেকেন্ডলি কালচারালটা প্রতিটা ক্ষেত্রেই প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক করেই করা হয়। সেটা ধরুন আপনার কোনো জয়ন্তী পালনই হোক, বিশেষ করে রবীন্দ্র জয়ন্তী ছুটির মধ্যে পড়ে, তারপরে আমরা করে নেওয়ার ব্যবস্থা করি ওটাকে। এবং অনেক সময় করা হয় কি, সেটাকে ওই তার পরবর্তী ক্ষেত্রে অ্যানুয়াল যে ফাংশনটা হয় তার সঙ্গে আমরা জুড়ে দিই। আমাদের স্কুলে একটা বিশেষত্ব রয়েছে, এনসিসি টিমটা ইউনিটটা আমাদের স্ট্রং রয়েছে, যার ফলে প্রজাতন্ত্র দিবস হোক বা স্বাধীনতা দিবস হোক, একটা বর্ণাঢ্য কুচকাওয়াজ কিন্তু হয় এবং সেটা ব্যান্ড সহ এনসিসি নিজস্ব টিম নিয়ে এবং ছাত্রছাত্রীরা তার নিজস্ব পোশাক ইউনিফর্ম নিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে, ফেস্টুন নিয়ে, ছোটোখাটো ট্যাবলো নিয়েও আমরা কিন্তু এলাকাটা পরিক্রমণ করি। স্থানীয় মানুষের যথেষ্ট আগ্রহ থাকে এটা দেখার জন্য। এটা চেষ্টা করেন না কেন যে 26 জানুয়ারি বর্ধমান যে সরকার থেকে যেতে হয়, প্রশাসন থেকে যেতে হয়, এখানে অংশগ্রহণ করা? হ্যাঁ, এটা আমাদের লাইমলাইটে আসবে, হ্যাঁ একটু উৎসাহিত হবে। হ্যাঁ, এটা আমাদের এখন পর্যন্ত করা হয়নি। অবশ্যই আমরা স্কুল থেকে ভাববো। হ্যাঁ, এবার অ্যাপ্লাই করবো অবশ্যই, আমাদের স্কুল করে জানাবো। আমাদের ইউনিট যথেষ্ট স্ট্রং আছে, এবার একটু চেষ্টা করা হবে অবশ্যই আপনার কথা শুনে। আর গাছপালা নিয়ে আপনাদের স্কুলের সবজি বাগান কিছু আছে? এটা সবজি বাগান রয়েছে আর গাছপালা নিয়ে যথেষ্ট করা হয়। সবজি বাগান একটা অংশ রয়েছে, ফলের বাগানও রয়েছে, যেখানে আপনি জামরুল পাবেন, জাম পাবেন, পেয়ারা পাবেন, সবেদা পাবেন, কিছু আমও রয়েছে। এগুলো কিন্তু ভালো রকম রয়েছে। আর ঋতুকালীন ফুলও ভালো রকম যথেষ্ট পরিমাণ চাষ করে, মরশুমি যে ফুলগুলো হয় বিশেষ করে শীতের সময় করা হয়। ছাত্রছাত্রীদের কিন্তু আমরা এই বছর আমরা বাড়তি করেছি। অ্যানুয়াল স্পোর্টস যেটা হয়েছে, ট্রফি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই, এটা আমাদের কিন্তু বলি, এটা 7-8-এর কতগুলো ছেলে মেয়ে আমাদের বললো যে স্যার প্রতি বছর তো ট্রফি দেন, ট্রফির সঙ্গে আমাদের গাছ দিতে হবে। তো আমরা কিন্তু যতজন চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই, আমাদের পরিবর্তন 100টা ট্রফি আছে, 100টা গাছ কিন্তু ওদিকে মেহগিনি গাছ। আমাদের স্কুলে এরকম সবজি বাগান না কিছু সিস্টেম? আমাদের জায়গা কম, জায়গা বাস্তবিক কম, তো তা সত্ত্বেও জাস্ট সাইডে যে জায়গাগুলো আছে অল্প, তাতে কিছু পরিমাণ তো সবজি বাগান নেই, চেষ্টা করে আমাদের জায়গা নেই। এমনকি ছাদে যে করবো সে অপশন নেই, 3 তলার ওপর হয়ে গেছে, 4 তলা হয়ে গেছে এবং সেটাও সংকুচিত, খুব সমস্যা। জায়গা শহরে মনের সংকোচন এখানে নেই, শহরের ক্ষেত্রে না, ঘরগুলো সংকোচন আছে হয়তো, কিন্তু দ্বারের সংকোচন নেই। প্রচুর ছাত্রছাত্রী আসে, যে দ্বারে আসবে এসে অসুবিধা নেই, কিন্তু একটু আমাদের এই জায়গার সমস্যা আছে। স্কুলে আপনাদের ছাত্রছাত্রী আসছে, এটা কিন্তু খুব অহংকার। এখন বেশিরভাগ কমে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের স্কুলে যে আসছে, হ্যাঁ, এরকম মানে এটা একটা অহংকার। হ্যাঁ, যে এরকম স্কুলে একটা এখনো ছাত্রছাত্রী এত ভালো। হ্যাঁ, বিশেষ করে আপনার শহর লাগোয়া স্কুল, এবং আমাদের বর্ধমান টাউনে যেমন স্কুল, ম্যাক্সিমাম স্কুলের ছাত্রছাত্রী খুবই ভালো। হ্যাঁ, বড় স্কুলগুলো টাউন মিউনিসিপ্যাল, সিএমএস, মিউনিসিপ্যাল গার্লস বিদ্যার্থী খুবই ভালো, হয়তো নিতে পারে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ল্যাক আছে। কিন্তু আপনাদের যে এরকম এখনও এত ভালো আসে, যেমন আমি বোর্ড স্কুল, সিডিপি শুনছিলাম, তো প্রচুর ছাত্রছাত্রী।
হ্যাঁ ওদের মাস্টারমশাই বলছিলেন। তো আপনাদের এই যে ড্রপ আউট হলো না স্যার, এই ড্রপ আউট তো এই বিষয়টাও খানিকটা জড়িয়ে, এই যে প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড দাবদাহ, জলবায়ুর পরিবর্তন, এটা তো খানিকটা এর সঙ্গেই জড়িয়ে। ফলে ছাত্রদের পড়াশোনাকেও যে হ্যাম্পার করেছে এরকম আবহাওয়া বা এরকম জলবায়ু, অবশ্যই অবশ্যই সেই নিয়ে কোনো আবহাওয়াটা আমার মতে বলে যে এই 1 মাস, হ্যাঁ 1 মাস 1.5 মাস ছুটি, প্রায় 1.5 মাস পর দেড় মাস স্কুল খুলছে। দেড় মাস দেড় মাস হচ্ছে। প্রায় 1.5 মাস পর স্কুল খুলছে। তো এটা একটা স্কুলের পক্ষে, যেখানে কেন্দ্রীয় আমাদের সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো খোলা, হ্যাঁ যেগুলো বেসরকারি স্কুল, তো সেক্ষেত্রে সেখানে স্টুডেন্ট তো চলেই যাবে। হ্যাঁ যে এতদিন যদি বন্ধই থাকে, হ্যাঁ আর এইসব স্কুল কাদের জন্য? হ্যাঁ আমাদের পিছিয়ে পড়ার জন্যই এখন, হ্যাঁ বাংলা মিডিয়ামের হ্যাঁ ম্যাক্সিমাম। ঠিক ঠিক এটাই, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে স্কুলিং সিস্টেমের কোনো কিন্তু পরিবর্তন কিছু নাই, হ্যাঁ কিছু নেই, কোনো হ্যাঁ, নেই কো। নেই কো। তো সেক্ষেত্রে আপনারা কি মনে হয়, কি চিন্তা ভাবনা কিছু করা দরকার আছে? কারণ এই চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকলেই শুধু হবে না, সরকার নিশ্চয়ই ভাবছেন, সরকারের নিজস্ব শিক্ষা দপ্তর রয়েছে, কিন্তু ভাবছে কই, এই তো ভাবনা বলি প্রতি আপনাকে, বছর একই রকম হয়ে যাচ্ছে। এখন প্রথম জায়গাটা, একটু গরম পড়লেই ডবল ছুটি। হ্যাঁ হ্যাঁ আপনাদের এই জন্য কিন্তু ইংলিশ মিডিয়ামগুলো বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ওদের ভর্তি আরও বাড়ছে। পরিকাঠামোটা, ওদের যে রুমটা, সেগুলো অধিকাংশই এসি, অধিকাংশই বেসরকারি স্কুলের। আমাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আমাদের যে পরিকাঠামো, ক্লাস এসি এখনো সব ইয়ে চালু হয়নি, কিছু কিছু স্কুল, কিছু কিছু স্কুলে আছে, যেমন সেন্ট জেভিয়ার্সে একটা ক্লাসও আচ্ছা আচ্ছা জানা নেই আমার। ম্যাগনাসগুলো পড়ছে। হ্যাঁ, তো যাই হোক, আপনি যেটা বলছেন নিঃসন্দেহে ভাবনার বিষয়। তো এক্ষেত্রে সরকার প্রথম দিকে একটা ছুটি ঘোষণা করেছিল, তারপরে তো একটা ছুটি বন্ধ করলো, তারপরে ছুটি চালালো, তাতেও কিন্তু সরকারও চেষ্টা চালাচ্ছে, টিচার কুল বা জনগণ সবাই চেষ্টা চালাচ্ছে, কিন্তু এমন প্রতিকূল অবস্থা হচ্ছে যে আমরা এই যদিন স্কুল চালালাম, অর্থাৎ ডে স্কুল 10টা 50 থেকে, সে সময় দেখলাম ছাত্রই আসছে না, ছাত্রই আসছে না, কিন্তু আমরা মর্নিং স্কুল করেছি। একটা দেখুন যে আমি দেখেছি যেগুলো বেসরকারি স্কুল প্যাকটা, ওদের একদম ছুটি দেয়নি, ওদের যে রুটিন, সেই রুটিন অনুযায়ী গ্রীষ্ম অবকাশে সামার ভ্যাকেশন কিছুদিন না কিছুটা এবারে কিছুটা রিভাইজ করেছিল, এবারেও কিছুটা রিভাইজ, গতবারও করেছিল সরকার অনুরোধ করার পরে কিছুটা রিভাইজ করেছিল, ওরাও কিন্তু একটু দেখলাম যে ওরা কিন্তু দিব্যি ইয়ে করে, ওরা মর্নিং করে দিল, যেমন যেটা 7:30টায় 8টায় ক্লাস হলো, সে 6টায় করে দিল, 6:30টায় করে দিল, এইভাবে টাইমটা একটু কমিয়ে দিল, কিন্তু ওরা বন্ধ করেন। আমার মতে বলে যে স্কুল ছুটি কেন, ছুটি দেবো না, সময়টা একটু চেঞ্জ করি। একদম আপনার সঙ্গে খানিকটা আমরাও একমত। হয়তো আমরা ধরুন এক জায়গায় আমরা 8 ঘন্টা যেখানে হয়তো পড়াবো, সেখানে আমরা 4 ঘন্টা করি, কিন্তু চর্চাটা থাকবে, চর্চাটা থাকবে, ভুলে যাবে না। আমার মনে হয় যেসব ছেলে পিছিয়ে পড়া, সব বাংলা মিডিয়াম স্কুল গ্রামে যারা পড়ছে, তারা কিন্তু অনেকের টিউশন নেওয়ার ক্ষমতা নেই, এবং স্কুলই ভরসা, স্কুলই যদি ছুটি হয়ে যায়, তাদের পড়াশোনাও ছুটি হয়ে যাচ্ছে, জীবনটাও ছুটির দিকে চলে যাচ্ছে। এই ব্যাপারে অবশ্যই কিন্তু চিন্তা ভাবনা, আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে যে এটা আপনি যেটা ভাবছেন না, সরকার ওটা ভেবেছে এই কারণেই, ধরুন এবারের যা অবস্থা, প্রায় 20 দিন 22 দিন টানা তাপপ্রবাহ গেছে, ওই টাইমটা প্রায় বেসরকারিগুলোও কিন্তু বন্ধ করেছিল এবারে বাধ্য হয়ে। যেমন ধরুন মর্নিং অনেক স্কুলে যেটা মর্নিং সেকশন হয়, ডে সেকশন হয়, ওরা মর্নিং সেকশন বাচ্চাগুলোকে একদম পুরো স্টপ করে দিয়ে ডেটাকে মর্নিংয়ে শিফট করেছিল, 2-1টা স্কুলে এখানেতে, আর ম্যাক্সিমাম করেছে, অবশ্যই চলেছে। এবার আমাদের ক্ষেত্রে হয় কি, আমাদের মনে হয় সরকারকে এটা ভাবা দরকার, কারণ কন্টিনিউ যদি প্রতি বছরই হয়, তাতে কিন্তু সাপ্লিমেন্টারি করতেই হবে, কারণ আর যাই হোক স্কুলিং সিস্টেমের রিপ্লেসমেন্ট কিন্তু নেই। কোনো গার্জেন, আমি দেখেছি বর্ধমানে একটা নাম করা বেসরকারি স্কুল, তারা গার্জেনদের মতামত চেয়েছিল, হ্যাঁ, এবং প্রত্যেক গার্জেন মতামত দিয়েছিল, সেখানে দেখা গেছিল যে স্কুল ছুটি একজনও বলেনি স্কুল ছুটি দেওয়া, প্রত্যেকে বলেছে স্কুল চালু হোক, কেউ বলেছে সন্ধ্যে কিছু সংখ্যক, হ্যাঁ ইভিনিংয়ে ক্লাস হোক, হ্যাঁ নিরাপত্তা ব্যাপার যদিও হয়নি, ইভিনিংটা হয় ঠিকই আছে, ওখানে বড় জায়গা মেয়ে, হ্যাঁ তাদের অসুবিধা আছে, হ্যাঁ সবার তো আর ইয়ে নেই, বাসে যায় না, আবার বাসে করে নিলেও নামিয়ে দেবে, যেখানে অনেকে হেঁটে যেতে পারবে ভেতরে। তো যাই হোক, কিন্তু স্কুল খোলা রেখে সবাই বলেছে স্কুল খোলা রেখে হোক, হ্যাঁ খোলা রেখে যা হোক খোলা রেখে, এবং অনেকে হয়তো টাইমিংটা বলেছে যে কেউ কাটেও করতে বলেছে টাইমটা, হ্যাঁ তো সব কিছুই, কিন্তু এক্ষেত্রে একদম ছুটি দিয়ে দেওয়া
ফ্রুটফুল কিন্তু হয়েছে, কারণ যেই ডেটা বন্ধ হয়েছে, ডেটা ধরুন 10 তারিখে ছেলেমেয়েদের হয়েছে, আমাদের 3 তারিখে শুরু হয়েছে 23 জুন, ছেলেমেয়েদের 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে সরকার কিন্তু আমাদেরকে অ্যাডভাইসটা দেয়নি, যেটা অ্যাডভাইস নোট পাঠানো হলো তার 1-2 দিনের মধ্যেই। হয়তো সরকার ভেবেছে যে এতদিন ছুটি দিয়ে আবহাওয়া পরিবর্তন হয়নি, আর যাই হোক পড়াশোনার সঙ্গে এইভাবে আপোষ করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না, সেই জন্যই অ্যাডভাইস দিয়েছে আপনারা আপনাদের এলাকা অনুযায়ী কমিটি। হ্যাঁ, এবারে এবং শুনুন ওর ক্ষেত্রে খোলার কথা ছিল। হ্যাঁ, তখন বললো যে ইলেকশনের পরবর্তী অনেক ক্ষেত্রে বাহিনী রয়ে গেছে, ইলেকশন মেটেরিয়ালস রয়েছে সব স্কুল, ওইটাই বলছি এইগুলো সরকারকে ভাবা দরকার, কারণ ওগুলো একটা স্কুলের হাতে থাকে না, সেগুলো ইউনিফর্মিটি বজায় করে সকলের জন্য একটা অ্যাডভাইস দেওয়া দরকার যে এর মধ্যে আপনাকে তৈরি রাখতে হবে। আপনি যাই ইলেকশন যদি নেয় তাহলে ইলেকশনকেও বলতে হবে কমিশনকে যে আপনারা কিন্তু এর আগে আপনারা সেগুলো সম্ভব নয় স্কুলগুলোতে হয়ে গেছে। হ্যাঁ, কয়েকটা জায়গায় যেটা লাস্ট ফেজে হলো, হ্যাঁ 1 তারিখে, তো সে তো সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। হ্যাঁ, কিন্তু যেগুলো হয়ে গেছে 13 তারিখে, যেগুলো সেগুলো অবাক লাগছে, সেগুলো দেখলাম হ্যাঁ। তো এইগুলো আর 3 তারিখে বলে, আচ্ছা 4 তারিখ হলো রেজাল্ট ইলেকশনে, 5 তারিখ থেকে চালু করা হবে, আবার 10 করে দিল, ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এবার মর্নিং করতে কিন্তু আপনার প্রতি স্যারও হয়তো আমার সঙ্গে একমত হবেন, ডে হচ্ছে মর্নিং এ একটা হিউজ পরিমাণ কিন্তু বেড়ে গেছে, ছাত্র সংখ্যা আসছে কিন্তু, এবং তারা নরম আবহাওয়ায় কিন্তু ক্লাসও করছে, কোনো অসুবিধা হচ্ছে না, ভাবা উচিত অবশ্যই। সরকারও যে ভাবছে এ ব্যাপারেও খানিকটা আশাবাদী হওয়া যেতে পারে। আমি দীর্ঘ 28 বছর শিক্ষকতা করছি, এই 28 বছরে যে সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুল আছে তাদের মর্নিং দেখি নেই, এবারই প্রথম মর্নিংটা চালু হলো, অ্যাডভাইস নোটটা দিয়েছে এবারেই। হ্যাঁ, এবারই প্রথম মর্নিংটা চালু হলো, অর্থাৎ সরকারও খানিকটা ভাবছে, দ্রুত হওয়া দরকার। এই ভাবনার পিছনে আপনার যে মুক্ত আবহাওয়া, এরকম তো অসংখ্য ডিজিটাল মিডিয়া আছে, তারাও ভাবছেন, আমাদের উচ্চ অধিকর্তারা রয়েছেন, শিক্ষা দপ্তর রয়েছেন, সবচেয়ে বড় কথা গোটা রাজ্য বা গোটা দেশের একটা প্ল্যানিং ভাবছেন বলে ভালো লাগছে। সরকার এত কিছু করছে ছাত্রছাত্রীদের জন্য, কত ভাবছে, এটা কেউ আগে কোন সরকার ভাবেনি, কিন্তু এইখানে কেন ঘাটতি থাকবে? আমার এটা খারাপ লাগছে, এই সরকার যা করছে ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য বা অন্যান্য পরিবেশ সুন্দর করে তোলার জন্য কেউ এর আগে ভাবেনি, এত অনেক ভাবছে এরা, কিন্তু তার মাঝে এই যে যেহেতু ছুটিটা কিছু হলো, কথায় কথায় ছুটি, হ্যাঁ, এগুলো কিন্তু স্টিমুল্যান্ট, পড়াশোনার স্টিমুল্যান্টটা দেওয়া হচ্ছে, কিন্তু সেটাকে ফ্রুটফুল করার জন্য আরও কিছু পরিকাঠামোটা দরকার বা প্ল্যানিং দরকার, প্ল্যানিংটা ইউনিফর্মিটি রাখা দরকার, প্ল্যানিংটা যে করবো যেটা ফ্রুটফুল করে না। হ্যাঁ, অবশ্যই। যেমন এবারে এই শেষ ধাপে এখন দেখছি এরপর ছুটি দিলে আর মানুষ আর মানবে না, এখন বলছে স্কুলের উপর ছেড়ে দিয়েছে, হ্যাঁ, যে এরকম তোমরা চিন্তা ভাবনা করে আলোচনা করে করো। তো এই ব্যাপারে আমরা প্রত্যেকে একটা সুন্দর সিদ্ধান্তে এলাম। আর অরিত্র লাহা, হ্যাঁ, আপনাদের স্কুলে একটা ছেলে যে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে প্রতিবন্ধকতার সম্মুখীন, হ্যাঁ, এবং এইভাবে সে কিন্তু তার সম্পর্কে একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাইছি। অরিত্র লাহা ক্লাস 5 থেকে আমাদের স্কুলে আসে। 3 বছর বয়সে ও বিশেষ রোগে আক্রান্ত হয়। তা এই রোগের নামটা হচ্ছে ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি। এটা বিরল প্রগতিশীল মানে পেশিবহুল রোগ, যারা দ্রুত পেশিকে আক্রমণ করে। ও 5 থেকে ওর বাবা স্কুলে পরীক্ষার সময় দিয়ে যেত, পরীক্ষাটা দিত। তখন আমরা ওকে অনেকটা সচল দেখেছিলাম, কিন্তু বর্তমান সময়ে আমরা ওকে যা দেখছি, বিভিন্ন তথ্য হয়তো বাবা মাই একমাত্র দিতে পারবেন। ওর লোয়ার পার্ট অর্থাৎ পা দুটোই চলে না, চালাতে পারে না, ভর করে দাঁড়াতেও পারে না, বাঁ হাত ওঠে না, ডান হাতটা কোনো রকম তুলে দিলে বেঞ্চের উপরে লিখতে পারে, পাতা উল্টানোর ক্ষমতাও নেই। দীর্ঘ সময় আমাদের শিক্ষকরা ওর পরীক্ষার দিকে নজর রেখে অকপটে বলে দেওয়া হতো যে তোমার কোনো লজ্জা নেই, তুমি শুধু মুখে বলবে, কনসার্ন টিচার সাহায্য করবে। এইভাবে কন্টিনিউ পরীক্ষাও দেয়। ফলে এবছরে সংক্ষেপ করেই বলি, উচ্চ মাধ্যমিকেও 377 নম্বর পেয়েছে, প্রায় 75%। আমি নিজের ভূগোল বিষয় শিক্ষক, ওর গৃহশিক্ষক আমার কাছে এসেছিল। আমার আপনার দ্বারা সম্ভব নয়, আমি ওর বাড়ি যাব, স্টেশনের ধারেই বাড়ি, ফেরার পথে ট্রেন ধরতে হয়। তা আমি ওর বাড়িতে কয়েকদিনই গেলাম। মাত্র কয়েকদিন দেখানোর পর
আমি কিছু খাতা ওকে তুলে দিলাম, খাতাগুলো তুই এগুলো বুঝতে পারবি, যেখানে পারবি না সেটা আমাকে দেখাবি। ও দেখে নিল, ও অধিকাংশ কমপ্লিট করলো, প্রজেকশনটাও প্রায় কমপ্লিট করে ফেললো, ফলে ও প্র্যাকটিক্যালও প্রায় ফুল মার্কস পেয়েছে। আর 2, ও যে সাবজেক্টগুলোই করেছে তাদের মধ্যে ভূগোলে ভালো রেজাল্ট করেছে। ও মূলত একজন প্রকৃতিপ্রেমী, ও নিজে হাত ওঠে না বাবা মাকে, এমন করে ছোটো একটা বোন আছে, ওর বোনও ওকে সাহায্য করে। বাহ, ওর হাতটা তুলে দিয়ে ওর মাঝে মাঝে ইচ্ছা হয় সবাই জানে কোন সময় হাতটা হ্যাঁ তুলতে হবে, তুলতে হবে, হ্যাঁ পাটা উল্টোতে হবে, হ্যাঁ সবাই জানে। তো হ্যাঁ, মূলত ছোট বোনটা খুব নজর রাখে। ও habitual। হ্যাঁ, এই কদিন আগে পরিচয় হলো আমাদের সঙ্গে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো ওর বোনটা বলছে যে দাদা প্রায়ই ইচ্ছা প্রকাশ করে যে এই তুলিটা দেন না, রংটা দেন, আমি আঁকি। আমার স্কুলে যে ভালো প্রজেক্টে আঁকতে। হ্যাঁ আঁকতে পারে, এবং ওর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, অত্যন্ত প্রখর। যাই হোক, এত প্রতিকূলতার মাঝে এত রেজাল্ট করা সত্যি করে এত ভালো ফলাফল করছে, এবং তার দৃঢ়তা, তার মানসিক দৃঢ়তা, অবশ্যই। সেলফ কনফিডেন্স, হ্যাঁ, ফার্ম কনভিকশন, এগুলোকে আমরা শ্রদ্ধা জানাই, স্যালুট করি। আমরা পরে তার সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আজ আমরা মুক্ত আবহে, আমি সৈয়দ মোশাররফ আজম এতক্ষণ ছিলাম আপনাদের মাঝে। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত, স্কুল ছুট, গ্রীষ্ম বকাশের এত বেশি ছুটি, এত সরকার এত কিছু করছে, কিন্তু এই যে ঘাটতি হয়ে যাচ্ছে, ছুটি বেশি দিয়ে দিচ্ছে, এর বিকল্প চিন্তা ভাবনা, হ্যাঁ, মর্নিং ক্লাস বা অন্য কিছু, সেগুলো না করলে আমরা আরও সরকারি স্কুলগুলো বা সরকার পোষিত স্কুলগুলো পিছিয়ে যাবে। এ ব্যাপারে আমরা আলোচনা শুনলাম, কীভাবে কী করা উচিত, এবং পবিত্র লাহা সম্পর্কেও একটা প্রতিবন্ধকতার মাঝেও নিজেকে যে প্রত্যেকে আমরা আরও অনেক অনেক ছেলে তাকে দেখে উৎসাহিত হবে, উজ্জীবিত হবে। চরম প্রতিবন্ধকতা, চরম প্রতিকূলতার মাঝেও সে কিন্তু নিজেকে, তার ফলাফল রেজাল্ট ভালো করছে, এবং সে ভালো সাংস্কৃতিক সচেতন ছেলে, সে ভালো আঁকে, হ্যাঁ, সে ভালো পরিবেশ সচেতন, পরিবেশপ্রেমী, প্রকৃতিপ্রেমী। তাকে আমরা আজকে তার সাফল্যের জন্য আর উত্তরোত্তর স্বীকৃতির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং তাকে আশীর্বাদ করি, সে যেন সুস্থ থাকে, সে যেন আরও ভালো নিজেকে তৈরি করে, এবং তাকে দেখে যেন অন্য সবাই অনুপ্রাণিত হয়, যারাও কিছু কিছু বিভিন্ন হয় প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে। আমি এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম, আমার সঙ্গে ছিলেন আমাদের মেমারি ভীম ইনস্টিটিউশনের ইউনিট 1-এর বিশিষ্ট শিক্ষক, ভূগোল বিষয়ের শিক্ষক, যিনি 28 বছর ধরে শিক্ষকতা করছেন, শেখ মোহাম্মদ সেলিম, এবং আরেকজন ছিলেন তিনি শেখ ইসমাইল, বুজরুকদিঘি, রায়না থানার বুজরুকদিঘি হাই স্কুলের ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষক। হ্যাঁ, তাকেও আমরা ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। প্রত্যেকে নমস্কার জানাই। আপনাদের মাঝে আজ আমরা বিদায় নিচ্ছি, এখানে শেষ করছি। আবার সামনে আমরা মুক্ত আবহের সাফল্য কামনা করি।